বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য, লিখেছেন হুমায়ুন আহমেদ। তৃতীয় পর্বে আমি আপনাদের সাথেই আছি, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। এঁটেল মাটির রাস্তা, বৃষ্টি পড়তে কাদা হয়ে গেছে, জুতো কাদায় আটকে যাচ্ছে, বাতাস দিতে শুরু করেছে। মনসুর সাহেব ঠিক করছেন ছোট বাজারের দিকে ফিরে যাবেন। ঝড় বৃষ্টির ভেতর এতটা পথ যাওয়া বড় ধরনের বোকামি হবে। শিলাবৃষ্টি শুরু হলেই মাথা বাঁচানোর উপায় নেই। বৃষ্টির পোটা হিমশীতল, এর মানে হলো অনেক উঁচুতে বৃষ্টি তৈরি হচ্ছে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। চশমার কাছে পানি জমছে, কিছু দেখা যাচ্ছে না। ছোট বাজারে ফিরে যাওয়ার ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার পরেও মনসুর সাহেব এগোচ্ছেন তার বাসার দিকে, এবং পা বেশ দ্রুতই ফেলছেন। ঘোর অন্ধকার, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বলে পথ চলতে অসুবিধা। বিদ্যুতের চমকে কি পিবানি কি রাশিমালা কাজ করে? প্রথমে একবার, তারপরে আবার একবার, তারপরে 3বার তিনি মগরা নদীর ভাদের উপর উঠে এলেন। এই রাস্তায় মোটামুটি ভালো, কাদা নেই। ভাদের নিচে নৌকা বাঁধা থাকে, আজ কোনো নৌকাই বাঁধা নেই। ভাদের উপর উঠে ঝড়ের ঝাপটা অনুভব করা যাচ্ছে। তিনি কুজো হয়ে হাঁটছেন এবং প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে এই বুঝি ধাক্কা দিয়ে বাতাস তাকে নদীতে ফেলে দিবে। প্রচণ্ড শব্দে বাজ পড়ল, খুব কাছেই পড়ল, এত কাছে যে বিদ্যুতের নীল শিখার পাশাপাশি তিনি কমলা শিখাও দেখতে পেলেন। এটা একটা আশ্চর্যের অভিজ্ঞতা। জ্বরের মধ্যে বের না হলে 3 হাত সামনে বজ্রপাত দেখতে পেতেন না। ঘটনাটা বিপজ্জনক তো বটেই। বজ্র উঁচু জায়গায় আঘাত করে, ভাদে কোনো গাছপালা নেই, উঁচু জায়গা বলতে তিনি। বজ্রটা উচিত ছিল তার উপর পড়া, পড়ল না কেন? প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে, সে কাউকে করুণা করে না। তাকেই করুণা করার মানে কি? প্রকৃতির এই আচরণে মনসুর সাহেবের খানিকটা বিরক্তি হলো। আর তখন দ্বিতীয় বজ্রপাত হলো। তিনি ছিটকে ভাদের নিচে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো, তখনও অঝোর ধারা বৃষ্টি পড়ছে। কাদা পানিতে তিনি মাখামাখি। শীতে কিংবা অন্য কোনো কারণে তার হাত পা শক্ত। তিনি কি মারা গেছেন না জীবিত আছেন, এই বোধ স্পষ্ট হচ্ছে না। মারা যাবার সম্ভাবনা বেশি। শরীরের ভেতর দিয়ে কয়েক লক্ষ ভোল্ট ইলেকট্রিসিটি চলে গেছে। শরীর ভম্ব হয়ে যাওয়ার কথা। তিনি মারা গেছেন এটাও মনে হচ্ছে না। মৃত শরীরের শীত লাগার কথা না, কিন্তু তার শীত লাগছে। ঠক ঠক করে শরীর কাঁপছে। মুখের উপর কেউ একজন মনে হয় ঝুঁকে আছে। মানুষ না অন্য কিছু, অন্ধকারে বোঝা যাচ্ছে না। তিনি বললেন, এখানে কে? প্রশ্নের জবাব পাবেন মনসুর সাহেব সে আশা করেননি, কিন্তু জবাব পেলেন। মিষ্টি এবং সহজ গলায় কেউ একজন বলল, আপনি আমার হাত ধরুন। হাত ধরে উঠে দাঁড়ান। কে কথা বলছে? আমিটা কে? কিছুক্ষণের মধ্যে আমি আমার পরিচয় দেব। তার আগে আপনাকে বাসায় নিয়ে যাওয়া দরকার। আমি কি বেঁচে আছি নাকি? অবশ্যই বেঁচে আছেন। ভাদের উপর থেকে নিচে পড়ে ব্যথা পেয়েছেন। বিদ্যুতের চমকালো। বিদ্যুতের আলোয় মনসুর সাহেব মানুষটাকে দেখলেন। 21-22 বছরের একজন যুবক। শার্ট প্যান্ট পরে আছে, প্যান্ট খানিকটা গুটানো, কাপড় চোপড় ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। যুবকই তাকে টেনে তুলল। স্যার, আপনি কি হাঁটতে পারবেন? মনসুর সাহেব বিরক্ত হয়ে বললেন, হাঁটতে না পারলে তুমি কি করবে? আমাকে কোলে করে নিয়ে যাবে? যুবক হেসে ফেলল। মনসুর সাহেব বললেন, এখন কয়টা বাজে জানো? জি না, আমার সঙ্গে গড়ি নেই। স্যার চলুন, আমরা আস্তে আস্তে হাঁটি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ নেই। আমার হাত ধরে আস্তে আস্তে পা পেলুন। হাত ধরতে হবে না, আমি হাঁটতে পারবো। তোমার নাম কি? যুবক জবাব দিল না। তুমি করে বলায় সে কি রাগ করলো নাকি? নেত্রকোনা অঞ্চলে মানুষ তুমি করে বলে পট করে রেগে যায়। দীর্ঘদিন মাস্টারের কুপল হলো। মুখে তুমি আগে চলে আসো। মৃত্যুর সময় আজরাইল ঘরে ঢুকতে পারলে পুরনো স্কুল মাস্টার বলে বসবে, ও তুমি জান কবজ করতে এসেছ? আজরাইল তাতে রাগ করলেও এই যুবকের রাগ করার কিছু নেই। তিনি বৃদ্ধ একজন মানুষ। সামনের মাসেই তার রিটার্নের করার কথা। 20-21 বছরের একজন যুবকে তুমি বলার অধিকার তো তার থাকার উচিত। তুমি বলায় রাগ করছো নাকি? জি না স্যার, রাগ করিনি। রাগ করনি? তাহলে প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? কোন প্রশ্ন? একটু আগে যে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? আমার নাম নেই। নাম নেই মানে? নাম থাকবে না কেন? আপনি একটা নাম দিয়ে দেন।
তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নাম নেই বলতে তুমি কি বুঝতে চাচ্ছ? তোমার বাবা মা তোমার কোনো নাম দেয়নি? জি না। বৃষ্টি কমে এসেছে, বাতাস এখনো আছে। এত ঠান্ডা বাতাসে সারা জীবন মনসুর সাহেবের গায়ে লাগেনি। পৌষ মাসের বাতাসও এত ঠান্ডা থাকে না। এটা হলো চৈত্র মাস। তুমি বলতে চাচ্ছ তোমার বাবা মা তোমার কোনো নাম রাখেননি? আমার বাবা মা নেই, তারা অল্প বয়সে মারা গেছে। স্যার, ব্যাপারটা ঠিক তাও না। বাবা মার যে ধারণা পৃথিবীতে মানুষের আছে, সেই ধারণা আমার জন্য প্রযোজ্য নয়। আমি এই পৃথিবীর কেউ নই। তুমি এই পৃথিবীর কেউ না? জি না। মনসুর মোটেই চমকালেন না। অতিরিক্ত ঠান্ডা বজ্রপাতের মানসিক চাপে তার মাথা কিছু এলোমেলো হয়ে গেছে। এক যুবক ছেলে তাকে বলবে সে এই পৃথিবীর কেউ না, আর তিনি তা বিশ্বাস করে ভয়ে চিৎকার দিয়ে উঠবেন, তা হয় না। তুমি আমাকে পেলে কোথায়? আমি আপনার খোঁজে এসেছি। ও আচ্ছা, তুমি করো কি? স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। জটিল কথা তো কিছু বলছি না। জানতে চাচ্ছি তুমি করো কি? চাকরি বাকরি নাকি এখনো ছাত্র? আমি একজন ছাত্র। কোন ক্লাসের ছাত্র? কলেজ শেষ করেছ? স্যার, আপনাদের যেমন পড়াশোনার নানা স্তর আছে, আমার সেই রকম নয়। ব্যাখ্যা করতে সময় লাগবে। চলুন আগে বাসায় যাই। যুবকটি মনসুর সাহেবের হাত ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছেন। মনসুর সাহেব কিছুটা বিব্রত বোধ করলেন। মাথা ঝিমঝিম করছে। বাঁধের উপর থেকে পড়ে নিচে পড়ে যাওয়ায় তার মাথা ব্যথা পেয়েছেন। যা ঘটেছে তা কি মাথা ব্যথার পাওয়ার জন্যই হচ্ছে? পিবনাক্কি রাশিমালার কিছু বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করলে অবশ্যই বোঝা যাবে চিন্তা শক্তি ঠিক আছে না তো, না তাতে কোনো সমস্যা আছে। পিবানিক রাশিমালার প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই রাশিমালার পরপর যে কোনো 4টি সংখ্যা নেওয়া হলে প্রথম এবং চতুর্থ সংখ্যাটির যোগফল দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফলের চেয়ে কম। যেমন 1 1 2 3, প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল 4, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফল 3। না, মাথাটা তো ঠিক আছে, মাথায় তো সমস্যা হয়নি। মজার ব্যাপার হচ্ছে চোখও সেরে গেছে, চোখ থেকে পানি পড়া বন্ধ হয়েছে। যুবকটি হঠাৎ বলে বসলো, পিবানিকি রাশিমালার বড় বৈশিষ্ট্য হলো আপনি যে নিয়মের কথা বলছেন সেই নিয়মের কিছু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো হলো রাশিমালার বৈশিষ্ট্য। তুই পিবানিকি রাশিমালা জানো? হ্যাঁ জানি, তবে এই রাশিমালা নিয়ে আমি তেমন আগ্রহী নই। আমার উৎসাহ অন্য জায়গায়। কোথায়? আপনি নিজে যে রাশিমালা তৈরি করেছেন সেই রাশিমালায়। আমি তো কোনো রাশিমালা তৈরি করিনি। করতে যাচ্ছেন। আপনার রাশিমালার প্রথম সংখ্যাটি 0, দ্বিতীয়টি 0 0। মনসুর সাহেব রাগী গলায় বললেন, আমি কোনো রাশিমালা তৈরি করিনি। আমি করছি পিবানিকি নিয়ে। পিবানিকিকে আপনি অজুহাত হিসেবে ব্যবহার করছেন। আপনার মূল চিন্তা নতুন রাশিমালা এবং এই রাশিমালার নিয়মকানুন। মনসুর সাহেব অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুমি নিতান্তই মূর্খের মতো কথা বলছো। প্রথমত, 0 কোনো রাশিমালার সংখ্যা হতে পারে না। 0 হচ্ছে একটা প্রতীক। এই প্রতীক আমরা ব্যবহার করি কোনো সংখ্যা অবস্থান নির্দেশের জন্য। যেমন 8 একটি সংখ্যা। এই অবস্থার এককের গড়ে এই 8কে আমরা দশকের গড়ে নিয়ে যেতে চাই, তাহলে 8-এর ডান পাশে একটি 0 বসাই। 8 হয়ে গেল 80। আর অবস্থানে পরিবর্তন হলো। আপনার কথা মেনে নিচ্ছি, তারপরেও শুনুন, 0 যদি শুধুমাত্র কোনো প্রতীকই হয়, তাহলে কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে আপনি গুণফল 0 লিখতে পারেন না? আপনি লিখতে পারেন 3 গুণ 0 = 0 বা 4 গুণ 0 = 0। একই সাথে আপনি বলছেন 0 একটি প্রতীক, আবার সঙ্গে সঙ্গে 0কে গণিতিক প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছেন। তা কি করে হয়? মনসুর সাহেব চুপ করে গেলেন। অকাট্য যুক্তি এবং ভালো যুক্তি। যুবকটি শব্দ করে হাসলো। মনসুর সাহেব বলল, তোমার যুক্তি মেনে নিলাম, দৌড়লাম 0 একটি সংখ্যা হতে পারে, কিন্তু 0 0 তো সংখ্যা হতে পারে না। কেন পারবে না? হতে পারে। এই পৃথিবীর একজন মহান আঙ্কিক 0 0 অনেকবার ব্যবহার করেছেন। একে ব্যবহার করার প্রক্রিয়া ব্যবহার করেছেন। কার কথা বলছো? স্যার আইজ্যাক নিউটন। তিনি ক্যালকুলাস বের করেন। সেখানে 0 0 কোথায় আছে? dx/dy। তো 0 0 ছাড়া আর কিছু না। dy হচ্ছে y এর অতি ক্ষুদ্র অংশ, প্রায় 0। তেমনি dy হলো x এর অতি ক্ষুদ্র অংশ, প্রায় 0। অর্থাৎ তিনি কাজ করেছেন প্রায় 0 0 নিয়ে।
আপনি কাজ করেছেন শূন্য শূন্য নিয়ে? এই একটি কারণেই আমার আপনাকে আপনার কাছে আসা। তুমি কে? আমার কোনো নাম নেই এবং আমি আমার অবস্থান আপনাকে এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারছি না। কোত্থেকে এসেছো? আমি এসেছি শূন্য থেকে। শূন্য থেকে? জি স্যার, শূন্য থেকে। শূন্য সংক্রান্ত রাশিমালার প্রতি এই কারণে আমার এত আগ্রহ। তোমার নাম কি? আপনি বারবার নামের মধ্যে ফিরে যাচ্ছেন। যে এখানে শূন্য থেকে তার নাম থাকতে পারে না। তারপরেও কথাবার্তা চালানোর সুবিধার জন্য আপনার একান্ত প্রয়োজন হয় আমাকে একটা নাম দিতে পারেন, আপনার পছন্দসই কোনো নাম। আপনি আমাকে পিবানিক্কি ডাকতে পারেন। পিবানিক্কি? জি। তবে যদি নামটা কঠিন মনে হয় তাহলে আরও সহজ নামে ডাকতে পারেন। স্যার, নিউটন নামটা কি আমার সাথে সহজ মনে হয়? নিউটন? হ্যাঁ, নিউটন। বিদেশি নাম যদিও, তারপরেও নামটার এক ধরনের সহজ ভাব আছে। আপনি দেশি নামেও রাখতে পারেন, রহিম, করিম, যদু, মধু। স্যার, আমরা এসব পড়েছি। মনসুর সাহেব পাঞ্জাবের পকেটে গেটের চাবির জন্য হাত ঢুকালেন। চাবি নেই। বাদ থেকে যখন তিনি চিটকে পড়ে গেছেন তখনই মনে হয় চাবি নিশ্চয়ই পড়ে গেছে। গুদামঘরের গেটে যে বিশাল তালা ঝুলে আছে সেই তালা খোলা তার কর্ম নয়। স্যার কি চাবি খুঁজছেন? হ্যাঁ, এই নিন চাবি। মনসুর সাহেব যন্ত্রের মতো চাবি হাতে নিলেন। গেটের তালা খুলতে খুলতে বললেন, চাবি কোথায় পেলে? আপনি যখনই বাঁধের নিচে পড়ে গেলেন তখনই পকেটের চাবিটা চিটকে পড়ে গেল। কাজে লাগবে বলে চাবি তুলে নিয়েছি। তোমাকে ধন্যবাদ। এক বোতল পেলিকেন কালি ছিল, তাই আনতে পারোনি? কালির বোতলটা ভেঙে গেছে। ও, আপনার সঙ্গে কাগজগুলো যে প্যাকেট ছিল তাও আনতে পারিনি। ইচ্ছা করলে আনতে পারতাম, কিন্তু কাদার পানিতে মাখামাখি হয়ে কাগজের যে অবস্থা, আনাটি অর্থহীন হতো। ও, গেটের তালা খোলা হয়েছে ঠিক, কিন্তু গেট সরানো যাচ্ছে না, জ্যাম হয়ে আছে। ছেলেটি তাকে সাহায্য করলো। দুজনে ঠেলে ঠেলে গেট সরালো। ভালো পরিশ্রম হয়েছে। তিনি হাঁপাচ্ছেন, ছেলেটাও হাঁপাচ্ছে। স্যার, চলুন ঘরে যাই। বাইরে দাঁড়িয়ে ঠান্ডা লাগবে। আপনার ঘরে কি বাড়তি কাপড় আছে? আমার কাপড় বদলাতে হবে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি মন দিয়ে আমার কথা শোনো। আপনি বরং আমাকে একটা নাম দিয়ে দিন। নাম দিয়ে আপনার সুবিধা হবে। পিবানিক্কি ডাকেন। এই নাম আমার পছন্দ। শুনো পিবানিক্কি, তোমাকে আমি একটি গল্প বলবো। গল্পটা তুমি খুব মন দিয়ে শুনবে। এখানে দাঁড়িয়ে গল্প শোনার প্রয়োজন কি? চলুন যাই, শুকনো কাপড় পরি, চা খেতে খেতে আমরা গল্প শুনি। না, তুমি এখানে দাঁড়িয়ে গল্প শুনবে। আমার ঠান্ডা লেগে যাবে। আপনার ঠান্ডা লেগে যাবে। ইতিমধ্যে লেগে গেছে বলে আমার ধারণা। ঠান্ডা লাগুক আর না লাগুক, এখানে দাঁড়িয়ে তুমি গল্প শুনবে। স্যার বলুন। আমার শৈশবে একটা ঘটনা। আমার দুই সম্পর্কের এক খালাতো ভাই ছিল, রমিজ নাম, 12-13 বছর বয়স। এক বর্ষাকালে সে জাম পাড়ার জন্য জাম গাছে উঠল। বর্ষাকালে জাম গাছ থাকে পিচ্ছিল। স্যার, কিছু মনে করবেন না। আপনি নিজেও কিন্তু আপনার দারোয়ান হরমুজ মিয়ার মতো বেশি কথা বলছেন। মূল ব্যাপারটা বলতে দেরি করছেন। রমিজ গাছে উঠল, পিছলে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেল। ঘণ্টাখানেক অজ্ঞান হয়ে রইল। মাথায় পানি টানি ঢেলে তার জ্ঞান ফেরানো হলো। জ্ঞান আসার পরই সে তার মার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো। কথা বলে হাসে, কিন্তু তার মা বেঁচে নেই, অনেক আগে মারা গেছে। অথচ সে এরকম ভাব করছে যেন তার মা বেঁচেই আছে, তার সঙ্গে কথা বলছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ওষুধপত্র দিলেন, সে সেরে গেল। রমেশ সাহেব কি এখনো জীবিত আছেন? হ্যাঁ, আছে। ঢাকা কস্টমসে কাজ করেন। প্রচুর পয়সা করেছে। মালিবাগে তার দোতলা বাড়ি। বাড়ির নাম কিয়া ভবন। কিয়া হলো তার প্রথম স্ত্রীর নাম। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে আবার বিয়ে করে। সে বইয়ের নাম মিতা। এখন শুনেছি বাড়ির নাম পাল্টে মিতা ভবন। স্যার, আপনি তো বেশি কথা বলছেন, সেটা বুঝতে পারছেন? পারছি। মূল গল্পে কি ফিরে যাবেন? না, যা বলার বলে ফেলেছেন। না, আসল ব্যাপারটা বলা হয়নি। রমিজের মাথায় ব্যথা পেয়ে তার মৃতা মাকে দেখতে পেয়েছিল। সেটা ছিল তার মনের কল্পনা। ব্যাপারটা ঘটেছে মাথায় ব্যথা পাওয়ার কারণে। আমার বেলাতেও কি তাই হয়েছে? আমি মাথায় ব্যথা পেয়েছি, ব্যথা পাওয়ার কারণে তোমাকে দেখেছি। তুমি হচ্ছ আমার মনের কল্পনা।
এর বেশি কিছু না। যুবক হাসলো। মনসুর সাহেব তার হাসি দেখলেন না, তবে তার হাসির শব্দ শুনলেন। শুনো যুবক। যুবক না বলুন। শুনো পিবানিক কে? শুনো পিবানিক কে? তুমি আমার কল্পনা ছাড়ার কিছু না। তুমি এই মুহূর্তে বিদায় হবে। জি আচ্ছা স্যার। শুধু কি? ঠান্ডায় কাহিল হয়েছি। আপনার ঘরে বসে এক কাপ চা খেতে পারলে বিদায় হও বলছি। জি আচ্ছা স্যার। গেটটা তো বন্ধ করা দরকার। আপনি একা পারবেন না? আপনি ভেতর থেকে ঠেলা দেন, আমি বাইরে থেকে টানি। মনসুর সাহেব আপত্তি করলেন না। একা তার পক্ষে গেট সরানো আসলেই কষ্টকর। গেট বন্ধ করে মনসুর সাহেব ভিতর থেকে তালা দিলেন। ছেলেটি গেটের বাইরে থেকে বলল, স্যার, আমি দেওয়ালের বাইরেই থাকব, যদি প্রয়োজন মনে করেন। মনসুর সাহেব কোনো জবাব দিলেন না, নিজের ঘরের দিকে রওনা হলেন। এটাই ছিল আমাদের 3 নম্বর পর্বের আজকের বিজ্ঞানী কল্পকাহিনী 3 নম্বর পর্বটি। পরবর্তী পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি স্বপ্নবাগান ডায়েরিতে, এবং পরবর্তী ভিডিও দেখতে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।